Dear learners, welcome back to the YouTube channel of BD Education Pro. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের পাঠ্য বইয়ে ইংরেজি লিটারেচার থেকে কয়েকটি কবিতা আছে এবং এই কবিতাগুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং তোমাদের জন্য আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, আমি তোমাদের সাথে আছি সিরাজুল ইসলাম। তো তোমরা প্রস্তুত আছো তো? ডিয়ার লার্নার্স, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিখ্যাত ইংরেজ কবি রবার্ট ফ্রস্টের রচিত স্টোবিং বাই উডস অন আ সুনোই ইভিনিং কবিতা সম্পর্কে। এটি হলো রবার্ট ফ্রস্টের সবচেয়ে উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে একটি বা মোস্ট সেলিব্রেটেড কবিতাগুলোর মধ্যে অন্যতম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা দেখে নেই রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা স্টোবিং বাই উডস অন আ সুনোই ইভিনিং। প্রিয় শিক্ষার্থীরা, স্টোবিং বাই উডস অন আ সুনোই ইভিনিং এই কবিতাটির মধ্যে মোট 4টি স্ট্যাঞ্জা রয়েছে। এর প্রথম স্ট্যাঞ্জাটি হচ্ছে হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, his house is in the village though he will not see me stopping here to watch his woods fill up with snow। অর্থাৎ এই বন কার, সম্ভবত আমি তা জানি। তার বাড়ি সম্ভবত অনেক দূরের গ্রামে এবং আমি যদি এখানে থামি তাহলে সে দেখতে পাবে না। তার বন বরফে পরিপূর্ণ হয়ে গেলেও সে দেখতে পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরও অধিকতর বোঝার সুবিধার্থে এই প্রথম 4 চরণের বা প্রথম স্ট্যাঞ্জার অর্থটি বাংলায় এখানে আমি সংযুক্ত করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উডস বা বন শব্দটি দিয়ে মৃত্যুকে বোঝানো হয়েছে। এখন কবি যখন এই কবিতাটি লিখেছেন তখন তিনি প্রচুর পরিমাণে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ছিলেন। এই জন্য তিনি তখন আন্তরিকভাবে মৃত্যু কামনা করছেন। হিজ হাউস ইন দ্য ভিলেজ দো হি উইল নট সি মি স্টপিং হেয়ার টু ওয়াশ ফিল আপ হিজ উডস উইথ স্নো। এই 3টি লাইন দিয়ে বোঝানো হয়েছে যে কবি অনেক দূরে লোকালয় থেকে মৃত্যু কামনা করছেন এবং এখানে যদি তার মৃত্যু হয় তাহলে যে লোকালয়ের লোকজন আছে তারা এটা দেখতে পাবে না। কবিতাটির দ্বিতীয় স্ট্যাঞ্জায় বলা হয়েছে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। অর্থাৎ আমার ছোট ঘোড়া অবশ্যই এটাকে অদ্ভুত ভাববে, কারণ কোনো ফার্ম হাউস বা খামার ছাড়াই আমরা এখানে থেমেছি। বন এবং বরফের নদীর মাঝে সময়ের সবচেয়ে অন্ধকারতম সাজে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। অর্থাৎ আমার ছোট ঘোড়া এটাকে অদ্ভুত ভাববে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লিটল হর্সকে কবির বিপরীত চরিত্র হিসেবে চিন্তা করা হয়েছে। অর্থাৎ কবি যে মৃত্যু কামনা করছে, কিন্তু তার মৃত্যুবরণ করাটা কি ঠিক হবে কি না, এটার যে বিপরীত একটা চিন্তা, তার প্রতীক হিসেবে বা সিম্বল হিসেবে এখানে লিটল হর্স বা ঘোড়াকে ব্যবহার করা হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরের লাইনে বলা হয়েছে টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। অর্থাৎ আশেপাশে যে কোনো খামার বা ফার্ম হাউস নাই, এটা দেখে আমার ছোট্ট ঘোড়াটা একটুকু অদ্ভুত মনে করবে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। অর্থাৎ এই বনভূমি এবং বরফের নদীর মাঝে আমরা কেন সময়ের সবচাইতে অন্ধকারাচ্ছন্ন সময়ে থামলাম, এটা আমার নিজের ছোট ঘোড়ার কাছে অদ্ভুত মনে হবে। অর্থাৎ এটা দিয়ে কবি বুঝিয়েছেন
যে কবির ভিতরে যে একটা বিপরীত চিন্তা, অর্থাৎ তার চিন্তার যে বিপরীত ধারা, সেটা যখন তার মধ্যে উপস্থিত হবে তখন তার কাছে এটা অদ্ভুত মনে হবে। কবিতাটির তৃতীয় বা থার্ড স্ট্যান্জা হচ্ছে, হি গিভস হিজ হর্নেস বেলস এ শ্যাক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম লাইনটা হচ্ছে হি গিভস হিজ হর্নেস বেলস এ শ্যাক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক্স, অর্থাৎ ঘোড়াটি কোনো ভুল আছে কি না এটা যাচাই করার জন্য বা জানার জন্য তার যে বেল আছে এই বেলের মধ্যে একটি শ্যাক বা ঝুঁকি দিচ্ছে। অর্থাৎ এখানে এই লাইন দুইটি দ্বারা বোঝানো হয়েছে যে কবির যে ভিতরের চিন্তাভাবনা, তার যে বিবেক বা কনসাসনেস যা তাকে মৃত্যুবরণ করা থেকে বিরত রাখতে চায়, সেই কনসাসনেস তাকে একটা ঝাঁকুনি বা নাড়া দিচ্ছে এবং এর মাধ্যমে কবি তার উপলব্ধিতে ফিরে আসার চেষ্টা করছেন। এরপরে বলা হয়েছে দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, অন্যান্য যে শব্দগুলো দ্রুতলয়ে শোনা যায়, অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ড্রোনি ফ্লেক, অর্থাৎ অন্য সকল শব্দের মধ্যে যেগুলো দ্রুত লয়ে শোনা যায় সেগুলো হলো মৃদু বাতাস এবং বরফের খণ্ড পতনের শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে স্টপিং বাই উডস অন আ সুনোই ইভিনিং এর সর্বশেষ যে স্ট্যান্জাটি রয়েছে এটি হচ্ছে কবিতাটির চতুর্থ বা ফোর্থ স্ট্যান্জা। প্রিয় শিক্ষার্থীরা, স্টপিং বাই উডস অন আ সুনোই ইভিনিং এই কবিতাটির সবচাইতে গুরুত্বপূর্ণ স্ট্যান্জা হচ্ছে এটি, এবং যখন এই কবিতাটির কথা বলা হয় তখন কিন্তু এই স্ট্যান্জাটিকেই সর্বপ্রথমে স্মরণ করা হয় এবং বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন প্রকার ভাইবা বোর্ডে এবং বিভিন্ন প্রকার আলোচনায় কিন্তু এই প্যারাটি বা এই স্ট্যান্জাটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা আলোচ্য সূচির বিষয়বস্তু হয়ে থাকে। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বিষয়টি হচ্ছে এইরকম যে সমগ্র কবিতাটির সমস্ত বিষয়বস্তু কিন্তু এই একটি স্ট্যান্জার মধ্যেই সুন্দরভাবে পরিস্ফুটিত বা ফুটে উঠেছে। শিক্ষার্থীরা দেখো, এখানে বলা হয়েছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে আমি যদি এক লাইন করে তোমাদের সাথে পড়ি এবং অর্থগুলো শেয়ার করি তাহলে হবে এইরকম, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, অর্থাৎ এই বনভূমি চমৎকার, অন্ধকারাচ্ছন্ন এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার অনেক প্রতিজ্ঞা রক্ষা করার আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ এটা দিয়ে বোঝানো হয়েছে যে মৃত্যু হলো কি খুবই চমৎকার, বিশেষ করে কবির কাছে তখন এই মৃত্যুটা ছিল খুবই চমৎকার বা মনোমুগ্ধকর একটা ব্যাপার, কারণ তখন তিনি মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ছিলেন এবং এটা ছিল কি ডার্ক, অন্ধকারাচ্ছন্ন এবং কি ডিপ, গভীর, অর্থাৎ এটা তার কাছে একটা অজানা বিষয়বস্তু ছিল। কিন্তু কবি পরক্ষণেই আবার উপলব্ধি করেছেন যে এই মুহূর্তে তাকে মৃত্যুবরণ করলে চলবে না, কারণ তিনি পরের লাইনে লিখেছেন বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার কিছু প্রতিজ্ঞা আছে যেগুলা অবশ্যই আমাকে রক্ষা করতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং মৃত্যুর আগে আমাকে অনেক দূর যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং মৃত্যুর আগে আমাকে অনেক দূর যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখান দেখো শেষের যে দুই লাইন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ
অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই লাইনটা দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই লাইন দুইটি যে কোনো একটি লাইন বলা হতো, অর্থাৎ যদি এরকম বলা হতো অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, তাহলে আমরা ধরে নিতাম যে কবিকে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে। কিন্তু যেহেতু কবি এই লাইনটি দুইবার উচ্চারণ করেছেন, সুতরাং এই লাইনটি একটি সিম্বল বা প্রতীকে পরিণত হয়েছে এবং এই সিম্বল বা প্রতীক দিয়ে বোঝানো হয়েছে যে কবির মৃত্যুবরণ করার পূর্বে তাকে অবশ্যই কিছু দায় দায়িত্ব বা কাজ পরিপূর্ণ করে যেতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি স্টপিং বাই উডস অন আ সুনোই ইভিনিং বাই রবার্ট ফ্রোস্ট এই কবিতাটির সারমর্ম বা সামারাইজ সংক্ষেপে টানি, তাহলে ব্যাপারটি হবে যে মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন এবং সে অবস্থায় যদি মানুষ ভেঙে পড়ে বা তার যদি মৃত্যুর পর্যায়ে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে বা মৃত্যুবরণ করার মতো পরিস্থিতির সৃষ্টি হয় বা সে যদি মৃত্যুবরণ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার এই রকম আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে তার যে পৃথিবীতে অসমাপ্ত দায়িত্ব আছে এই দায়িত্বগুলো পালন করে যেতে হবে এবং এই দায়িত্ব পালনের জন্য তাকে বেঁচে থাকতে হবে। এটাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু এবং কবি কিন্তু তার মেন্টাল ডিপ্রেশনের দিকে না ঝুঁকে পরবর্তীতে তার কনসাসনেস দ্বারা তার যে অসমাপ্ত কার্যাবলী সেই কার্যাবলীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং এটাই কিন্তু এই কবিতার মধ্যে ফুটে উঠেছে।